গুড মর্নিং স্টুডেন্টস। আমাদের আজকে যে আলোচনার বিষয় হলো হিস্টোরিক্যাল রিসার্চ, অর্থাৎ আমরা ইতিহাসে যেটা ঘটে গেছে এমন কিছু ঘটনাকে যদি আমরা আমাদের গবেষণার মধ্যে আনি, তাহলে সেই গবেষণাটা আমরা কিভাবে করব এবং এই গবেষণা করতে গেলে আমাদেরকে কি কি জিনিস জানতে হয়, কোথা থেকে তথ্য আমাদের সংগ্রহ করতে হবে, সেই বিষয়গুলোকে আমরা কিন্তু এই হিস্টোরিক্যাল রিসার্চের আন্ডারে আমরা জানতে পারব। সো ফার্স্ট অফ অল আমরা কিন্তু জেনে নেব যে what do you mean by historical research? It is a type of research which is very much different from descriptive research as well as experimental research. সুতরাং পরীক্ষা লব্ধ বা পরীক্ষা ভিত্তিক যে আমাদের গবেষণা এবং বর্ণনামূলক যে গবেষণা রয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা করে একটা রিসার্চের যে টাইপ বা ক্যাটাগরি রয়েছে তাকেই আমরা কিন্তু ঐতিহাসিক গবেষণা হিসেবে জানছি। কি করা হয় এই ঐতিহাসিক গবেষণাতে? প্রথমত আমরা কি করি, গবেষণা করতে গেলে আমাকে কি করতে হয়? ডেটা কালেক্ট করতে হয়, মানে তথ্য সংগ্রহ করতেই হয়। এবং এই তথ্যকে শুধু সংগ্রহ করে নিজের কাছে রেখে দেওয়াটাই কিন্তু আমাদের কাজ নয়, আমাদেরকে এই তথ্যের মূল্যায়ন করতে হবে। So we have to collect a systematic data and evaluation of data we should conduct. তাহলে আমাকে কালেক্ট করতে হবে, সাথে সাথে ইভ্যালুয়েটও করতে হবে। এই গবেষণার ক্ষেত্রে যেটা আমরা করে থাকি, ডেটাকে আমরা কালেক্ট করি, ইভ্যালুয়েট করি। কেন করি? ফর ডেসক্রিপশন, যেটা কিন্তু আমরা অনেকটা বর্ণনামূলক গবেষণায় করে এসেছি। এবং এর সাথে আরো কিছু কিছু করি, সেটা হচ্ছে যে ডেসক্রিপশন দেওয়ার পর, বর্ণনা দেওয়ার পরে আমরা ঘটনাকে পুরোপুরি ভাবে তার বিভিন্ন যে পর্যায়, সেই পর্যায়গুলোকে পর্যায়ক্রমিক ভাবে কবে কি কি ঘটেছে, কোন সময়ে ঘটেছে, কত ঘন্টা আগে একটা ইভেন্ট হয়েছে, তার কত ঘন্টা পরে আরো একটা ইভেন্ট হয়েছে, এইভাবে আমরা একটা সময় ধরে তালিকা তৈরি। এই তালিকাকে ধরে আমরা কে কোন ইভেন্টে কি কি ঘটেছে সেগুলোকে আমরা পর্যবেক্ষণ করতে থাকি। তাই যেহেতু এই ঘটনাটা বা এই ঘটনা, যে ঘটনাটাকে আমরা বড় আকৃতিতে আছে কিন্তু তাকে আমরা টুকরো টুকরো করে ঘন্টা ধরে হতে পারে বা সেকেন্ড ধরে হতে পারে, সেগুলোকে আমরা কি করছি না একটা গ্রুপ দিচ্ছি ছোট ছোট ভাগে। সেই জন্য ঘটে যাওয়া ঘটনাকে আমরা কিন্তু কখনোই নিজের মতো ম্যানিপুলেট করতে পারি না। আরেকটা হলো ভেরিয়েবলস কে কখনো আমরা কন্ট্রোল করতে পারি না, যেটা আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চে করতে পারি। So there is no manipulation or control of variables as in experimental research. যেটা এক্সপেরিমেন্টাল রিসার্চে করা যায়, এখানে সেটা করা যায় না। এটা অলরেডি হ্যাপেন্ড, এটা অলরেডি ঘটনাটা ঘটে গেছে, সেই জন্য এটা আমাদের কাছে ইতিহাস। এবার লাস্ট যেটা আমরা এর কনসেপ্টে রেখেছি সেটা হলো যে আমরা যখন কোনো ঘটনাকে রিকনস্ট্রাক্ট করছি, what happened during a certain period of time as completely and accurately as possible. দেখো, আমরা হয়তো সেই জায়গায় উপস্থিত নেই, ছিলাম না, কিন্তু হয়তো বহু বছর পর আমি সেখানে কাজ করতে শুরু করেছি। আমি ধরে নিলাম একজন হয়তো খুব আচ্ছা, পাবলো পিকাসোর নাম শুনেছো? তোমরা কোন কোন পেন্টারের নাম জানো? চিত্রশিল্পী, লিওনার্দো বিখ্যাত বিখ্যাত পিকাসো, পাবলো পিকাসো, যেটা আমি বলছিলাম। যাই হোক, যে কোনো একজনকার আমি নাম, ছবি আমি ধরে নিলাম। তার যে বিখ্যাত ছবি, এই ছবি কোন রং দিয়ে আঁকা, কোন সময়ের আঁকা, যে সময়ের আঁকা, সেই সময়ের আঁকার সাথে তার ছবিটা তৈরি হয়েছে, সেই সময়ের সমাজের যে চিত্র বা বলতে পারো যে প্রকৃতির যে অবস্থা, সেটা তার চিত্রের মধ্যে কতটা প্রস্ফুটিত হয়েছে এবং
আহ, সেই পিরিয়ডে আমরা কোন কোন জিনিসকে লক্ষ্য করছি তার ছবির মধ্যে, সেইগুলো কিন্তু আমাকে কি করতে হবে, এটাই আমার কাছে তথ্য। কোন রং দিয়ে এঁকেছিলেন, কোন ক্যানভাস মানে পেপারে উনি কাজটা করেছিলেন, কত বছর এই কাজটা হয়েছিল, এবং এই কাজটা এখনো পর্যন্ত কতটা ভালো আছে, মানে কতটা আমাদের কাছে এখনো পর্যন্ত এটা আমি প্রিজার্ভ করেছি, কিন্তু প্রিজার্ভ করলেই সবসময় কিন্তু ভালো কন্ডিশনে থাকে না, কোন কন্ডিশনে আছে এবং এই অবস্থাটা আর কত বছর থাকতে পারে, একে কিভাবে আমরা প্রিজার্ভ করতে পারি। এই ধরনের যদি আমরা কোনো গবেষণা করে থাকি, তিনি কোন ভাবনা চিন্তা থেকে এই ছবি এঁকেছিলেন এটাও করতে পারে। তাহলে এই ওই সমসাময়িক যে ঘটনাগুলো তার ছবির মধ্যে একটা চিত্র নয়, হ্যাঁ হ্যাঁ, তো অনেকগুলো অনেকগুলো পরিস্থিতিতে তার যে চিত্র অঙ্কন, এগুলোকে নিয়ে আমরা কিন্তু ঐতিহাসিক গবেষণা করছি। এবার আমরা স্লাইড চেঞ্জ হয়েছে তো, দেখতে পাচ্ছি অবজেক্টিভস। হ্যাঁ ম্যাম। কোন উদ্দেশ্য নিয়ে আমরা ঐতিহাসিক রিসার্চ করি? আশা করি আমাদের যে একটা প্রিলিমিনারি যে নলেজ, যে ঐতিহাসিক গবেষণা কিসের উপরে হয়ে থাকে, একটা এক্সাম্পল দিলাম, এবং এবার এখান থেকে আমরা বুঝবো যে কেন করা হয়, আমরা কেন করছি, যে সময়ের কাজ আমরা করছি সেটা কোন শতাব্দী। আজকে ধরো মানে কি বলবো, ইতিহাসের তো অনেক ঘটনাই আছে, যে কোনো একটা ঘটনার নাম তোমরা যদি ধরে নিতে চাও নিতে পারো, সেখান থেকে তার কতটা জয় হয়েছে, মানে কতটা সে সাকসেসফুল হয়েছে। তো ধরো আমি ধরলাম হিটলার, একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, সে হয়তো খুব ফেমাস পার্সন নয়, কিন্তু একটা সময় সে কিন্তু ওয়ার্ল্ডকে কাঁপিয়ে তুলেছিল, তাই তো আমরা জানি তো হিটলারের নাম। হিটলার, মুসোলিনি, এদের নাম আমরা কিন্তু একসময় জানি ইতিহাসের পাতা, বিভিন্ন যুদ্ধের মধ্যে তারা কিন্তু নিজেদেরকে যুক্ত করেছিলেন, এবং নানা ধরনের অত্যাচার মূলক শাসন ব্যবস্থা তাদের সময় কিন্তু সারা পৃথিবীতে এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে ভারতেও কিন্তু তার প্রভাব পড়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে সেই সব ঘটনাগুলো কতটা তারা সাফল্য পেয়েছে, কতটা তাদের ব্যর্থতা রয়েছে, সেগুলো সম্বন্ধে কিন্তু আমাদের একটা সুন্দর নলেজ কিন্তু আমরা তৈরি করতে পারছি। এই নলেজকে আমরা ব্যবহার করে আমরা কিন্তু আজকে বর্তমান সময়ে যে সমস্যা সমাজে আসছে সেটাও কিন্তু কিছুটা আমরা সলভ করবার জন্য, ও ইতিহাস আমাদেরকে কিন্তু কিছুটা সমৃদ্ধ করতে পারে। যেমন তোমরা এখনো পর্যন্ত দেখবে ফ্যাসিস্টের যে থিওরি সোশিওলজিতে পড়ানো হয়, এখনো পর্যন্ত কার্ল মার্কসের সোশিওলজিক্যাল যে সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তন কিভাবে আনা হয়েছিল, মার্কস থিওরি এখনো পর্যন্ত কিন্তু আমাদের পড়ানো হয়। কেন পড়ানো হচ্ছে? ঘটে গেছে অনেকদিন আগে, কিন্তু এখনো পর্যন্ত তার কিন্তু বর্তমান তাৎপর্য রয়েছে, আছে কি নেই? মার্কসিজম তোমরা পড়েছো? হ্যাঁ ম্যাম। তাহলে প্রেজেন্ট ডে প্রবলেম গুলোকে সলভ করবার জন্য আমরা কিন্তু এখনো ইতিহাসকে কিন্তু ধরে রেখেছি। মেক প্রেডিকশনস, কি করে হতে পারে আমি আগামী দিনটাকে প্রেডিক্ট করব, মানে একটা পূর্বাভাস, এই পূর্বাভাস দেওয়ার জন্য আমাদের আগের ঘটে যাওয়া কিছু তথ্যকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো আগামী দিনে কি করতে চলেছে। টেস্ট হাইপোথেসিস কনসার্নিং রিলেশনশিপ অর ট্রেডস, আমরা এখানে হাইপোথেসিস খুব কমই তৈরি করি। একটা জিনিস খেয়াল রাখবে, হিস্টোরিক্যাল রিসার্চে হাইপোথেসিস তৈরি করা হয় না, তৈরি করা হয় ডেসক্রিপটিভ রিসার্চে, তৈরি করা হয় এক্সপেরিমেন্টাল রিসার্চে। হাইপোথেসিস ইজ মানে কি বলবো এসেনশিয়াল, বা হাইপোথেসিস হচ্ছে একদম মানে মাস্ট এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে, বাট ইট ইজ নট সো রিকোয়ার্ড ইন হিস্টোরিক্যাল রিসার্চ। কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চে যদি আমরা কোনো হাইপোথেসিস তৈরি করে থাকি তাহলে সেই হাইপোথেসিস দিয়েও আমরা রিলেশনশিপকে দেখতে পারি যে এর সাথে এর কোনো রিলেশন আছে কি না। যেমন ধরো তোমরা কি
বলবো, কোনো যুদ্ধের ক্ষেত্রে ধরো তোমার মানে কোনো কিছুর সাথে আসলে অনেকগুলো ঘটনা একসাথে মনে পড়ে যাচ্ছে। কোন দুটোর রিলেশন অনুযায়ী ধরো কোনো কারো যেমন আকবর আকবর পড়েছো না তোমরা? আকবর, আচ্ছা, তাহলে হ্যাঁ হ্যাঁ আকবরের বিচার বুদ্ধি সাথে তার শাসন ব্যবস্থা বা তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে এবিলিটি ছিল, তার বুদ্ধির সাথে, বা সে কিন্তু খুব বিদ্বান ব্যক্তি ছিলেন না, তিনি কিন্তু বেশি পড়াশোনা করেননি, এবং হাইটে জানো তো আকবর খুব শর্ট হাইট ছিল। তিনি কিন্তু খুব একজন মানে নবাব বা বাদশার যে চেহারা আমরা ভাবি যে একজন খুব বিশাল চেহারা তার থাকবে, ব্যক্তিত্ব এবং যুদ্ধ করবে, এই যে আমাদের একটা ছবি আমাদের চোখে ভেসে ওঠে, সেটা কিন্তু আকবরের একদমই ছিল না। তো তোমরা যদি কখনো ফতেপুর সিক্রি বা আগ্রা কখনো যদি যাও, তাহলে তার ঘরের তোমার সিলিং গুলোর হাইট বুঝতে পারবে যে খুব নিচু। কেন? একটা এমন একটা হাইটের ছিল যে হাইটটা সে ঢুকতে তো পারবে, কিন্তু অন্য ব্যক্তিরা কিন্তু সেখানে প্রবেশ করতে নাও পারতে পারে। তার বিশেষ করে শোয়ার ঘরটা যদি তোমরা দেখো আকবরের, তাহলে জানবে খুব ছোট, মানে খুব কম জায়গাতে তিনি শুতে পারতেন বা যাতায়াত করতে পারতেন। তো যাই হোক, তার জীবনের সাথে বা তার বুদ্ধির বিচক্ষণতার সাথে তার যে শাসন ব্যবস্থা বা পরিচালন ব্যবস্থা খুব উন্নত ছিল। আকবর অনেক ক্ষেত্রে অনেক উন্নত করে মানে উন্নয়ন ঘটিয়েছেন, এডুকেশনাল ডেভেলপমেন্ট ঘটিয়েছেন, এবং তাদের জন্য যে একটা কি বলবো সভা হতো, দুই ধরনের সভা হতো, যখন তারা মানে পারিষদ, মানে যারা তার নিজের মহলের পারিষদদের সাথে একটা সভা হতো, আর জনগণের সাথে একটা পারিষদের মানে লোকজনের সাথে জনগণের সাথে তারা তিনি একটা সময় বসতেন। তো এরকম ভাবে দুটো জায়গায় তিনি সভা করতেন, এবং আলাদা আলাদা ভাবে তোমরা দেখতে পাবে সেখানেই, বা ইতিহাসের বিভিন্ন জায়গায় ছবিও তোমরা পাবে। সেখানে কিন্তু আমরা দেখি তার খুব সুষ্ঠু পরিচালন ব্যবস্থা। তাই তার বুদ্ধির বা মেধা বা পড়াশোনার সাথে যদি আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে তার শাসন ব্যবস্থাকে বা তার পরিচালন এবিলিটি বা দক্ষতাকে যদি আমরা রিলেট করতে চাই, তাহলে আমরা কি ধরনের উত্তর পাবো? এই উত্তরটা পেতে গেলে আমাকে কি করতে হবে? কোন গবেষণা করতে হবে? ঐতিহাসিক গবেষণা, হিস্টোরিক্যাল রিসার্চ। তাহলে আকবর একজন ঐতিহাসিক ব্যক্তি, তার কৃতিত্ব, তার শাসন ব্যবস্থা এবং তার যে বুদ্ধিমত্তা, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার ইতিহাসের পাতায় লেখা আছে। কিন্তু তাকে এখনো পর্যন্ত আমরা কিন্তু আমাদের শিক্ষা বিজ্ঞান থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন বইতে, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশনে আমরা কিন্তু তাকে নিয়ে এখনো পর্যন্ত পড়ে চলেছি। এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল রিসার্চের একটা বড় অবদান। আমরা যে বর্তমান সময়ে যে শিক্ষামূলক যেগুলো প্র্যাকটিস গুলো হচ্ছে, সেগুলো থেকেও কিন্তু আমরা হিস্টোরিক্যাল রিসার্চের কাজ করতে পারি। তাহলে আমরা অবজেক্টিভস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বুঝে নিলাম। আচ্ছা, অবজেক্টিভস এর পর যেটা আমাদের স্লাইডে রাখা আছে সেটা হচ্ছে স্টেপস, কিভাবে আমরা ঐতিহাসিক গবেষণা করে থাকি। এখানে প্রথমে আগে আমাকে প্রবলেমটা ডিফাইন করতে হয়, সেটা আমরা ডেসক্রিপটিভ রিসার্চেও দেখে এসেছি। ফার্স্ট উই ডিফাইন আওয়ার প্রবলেম, তারপরে প্রবলেমটা ধরে আমাকে তথ্যগুলো সংগ্রহ করতে পারবো কোথা থেকে। তার জন্য তথ্যগুলো হচ্ছে আমার ডকুমেন্টস, নিউমেরিক্যাল রেকর্ডস, ওরাল স্টেটমেন্টস, রেলিক্স। জানো ওখানে না, যখন কোনো হিস্টোরিক্যাল প্লেস বেড়াতে যাবে, ধরো তুমি ভিক্টোরিয়া মেমোরিয়াল বা তোমার বিড়লা প্ল্যানেটোরিয়াম বা তোমার কি বলবো বিড়লা মিউজিয়াম, অথবা তোমার কলকাতার মধ্যে বলছি হাজারদুয়ারি, মুর্শিদাবাদ, মালদা শহরে যে গৌড় যে ভগ্নস্তূপ রয়েছে, এখান থেকে এর আশেপাশে কিছু গাইড থাকে। যে কোনো টুরিস্ট প্লেস মানে যেগুলো হিস্টোরিক্যাল টুরিস্ট প্লেস, যেমন তুমি এখন যদি তুমি সাঁচি বেড়াতে যাও, সারনাথ বেড়াতে, সেখানে না গাইড পাওয়া যায়। তো সেই গাইডদের ওরাল স্টেটমেন্টস থেকেও আমরা কিন্তু কিছু
রিসার্চের তথ্য পেতে পারি। সেই জন্য এখানে লেখা আছে ওরাল স্টেটমেন্টস, ঠিক আছে। আর রেলিক্স মানে কি? রেলিক্স হচ্ছে, ধরো তুমি কোনো জায়গায় গেছো, সেখানকার কোনো সরাসরি ধরো তুমি পাথরটা তুলে নিয়ে এসেছো, হয়তো অনেক বেশি আছে, সেখান থেকে তুমি হয়তো কোন একটা রেলিক্স মানে সেখান থেকে হয়তো কোনো জিনিস সংগ্রহ করে নিয়ে এসেছো, মাটি আনতে পারো বা সেখানকার স্টোনস সেটা থেকে আনতে পারো, অথবা সেখানে হয়তো কোনো মূর্তি পাওয়া যাচ্ছে সেটাকে তুমি আনতে পারো। এইরকম ধরনের কিছু রেলিক্সও আমরা কিন্তু আনতে পারি খুলে হিস্টোরিক্যাল রিসার্চের জন্য। নেক্সট, এই রিসার্চের যে আমি বিভিন্ন সোর্স গুলোকে জানলাম, ইনফরমেশন গুলো আমার এলো, সেগুলোকে সামারাইজ করা। তারপরে ধাপ হচ্ছে ইভালুয়েট করা। এই ইভালুয়েশন প্রসেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে দুটো শব্দ লেখা আছে, একটা হলো ইন্টারনাল ক্রিটিসিজম আর একটা হলো এক্সটার্নাল ক্রিটিসিজম। ক্রিটিসিজম মানে আমরা প্রত্যেকে জানি, ক্রিটিসিজম মানে কি? মৌ আছো? মৌ সরকার, মৌ সরকার। আচ্ছা, ক্রিটিসিজম মানে কি? বাংলা অর্থে ক্রিটিসিজম মানে কি বোঝাতে চায়? ক্রিটিসিজম ক্রিটিক্স, সমালোচনা করা। একদম সমালোচনা করা। তাহলে সমালোচনা করতে হবে, তাহলে আমি তথ্যটা হয়তোবা ভুল দিতে পারি, আমার তথ্যের মধ্যে সংগৃহীত যে তথ্যটা এসেছে সেটা ভুল হতে পারে, সেই জন্য এখানে দুই ধরনের সমালোচনা করে নেওয়া হয়। আমরা এগিয়ে যাই, আমরা দেখতে পাবো কিভাবে আমরা সমালোচনা করব। প্রথমে আমাদের দেওয়া হয়েছে প্রাইমারি সোর্স আর সেকেন্ডারি সোর্স, দুটো সোর্স থেকে আমরা দুটো উপায় আমরা এখানে তথ্য সংগ্রহ। প্রথম হচ্ছে প্রাইমারি সোর্স। কাকে বলবো? যেখানে আমি সরাসরি যে ঘটনাটা যার ঘটেছে, যেখানে ঘটেছে সেখানে গিয়ে আমি অফিসিয়ালি রেকর্ডটা নিলাম, আমি সেখানে গিয়ে উপস্থিত। মনে রাখবো, আমি সেই জায়গায় স্পটে পৌঁছেছি, স্পট থেকে আমি যখন রেকর্ড করছি কোনো তথ্যকে, তখন আমার প্রাইমারি সোর্স হয়ে যাচ্ছে। আর ঠিক বিপরীতে, আমি যখন সেই স্পটে নেই, আমি স্পটে থাকা কোনো তথ্য জানতে হলে আমাকে অন্য মাধ্যম দিয়ে জানতে হচ্ছে, তখন সেই তথ্য সংগ্রহের সেই উৎস হচ্ছে সেকেন্ডারি সোর্স। কোনো মাধ্যম ব্যবহার করছি তখন সেটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। বাট আই এম ইন দ্য স্পট, যেখানে ঘটেছে ইভেন্টটা, সেখানে আমি নিজে পৌঁছে গেছি, গিয়ে সেখান থেকে আমি তথ্যটাকে নিয়ে আসছি, তখন হয়ে যাচ্ছে সেটা প্রাইমারি সোর্স। কিরকম? হিস্টোরিক্যাল ওয়ার্কস, তাজমহল দেখেছো, আগ্রা দেখছো, ফতেপুর সিক্রি দেখছো, যমুনা নদীর ধারে কিভাবে মানে একটা সুন্দর মিনার তৈরি হয়ে গেল, এবং তার স্থাপত্য, তার শিল্পকলা, সেগুলোকে তুমি ঘুরে আসছো, ঘুরে এসে সেখান থেকে তুমি তোমার কিছু তথ্যকে সংগ্রহ করে আনছো। ফিল্ম যেগুলো হয়, সেগুলোকে তুমি ব্যবহার করতে পারো। কোনো ভিডিও টেপ, আচ্ছা ভিডিও টেপ কিন্তু আমি সেখানে হয়তো আমার কাছে, আমি হয়তো কোনো একটা ঘটনা ঘটে গেছে, আজকে জানো তোমাদের যে সিসিটিভি ক্যামেরা থাকে, ক্লোজ সার্কিট ক্যামেরা থাকে না? তাহলে ঘটনাটা ঘটে যাওয়ার একটা রেকর্ডিং আমরা পেয়ে যাই সেখান থেকে। কোনো মার্ডার কেস, কোনো অ্যাক্সিডেন্ট, একদম সরাসরি পাচ্ছি। তাহলে সেই ভিডিও টেপটা যদি তোমার হাতে আসে, তাহলে সেটা দ্যাট ভিডিও টেপ ইজ ইয়োর প্রাইমারি সোর্স। কিন্তু সেই ভিডিও টেপটা থেকে যদি পুলিশ কখনো ইনভেস্টিগেশনে গিয়ে তার রেকর্ডিংটা নিয়ে তার তথ্যগুলোকে লিখে নিল, এবং সেই পুলিশের মাধ্যম দিয়ে তুমি যখন সেই ভিডিও টেপের যা তথ্য সেটা শুনছো, সরাসরি ভিডিও টেপটা তুমি শুনছো না, যখন ভিডিও টেপটাকে অন্য কোনো ব্যক্তি, ধর পুলিশ যিনি ইনভেস্টিগেশনে গেছেন, তিনি হয়তো ওই ভিডিও টেপটা শুনে নিয়ে তিনি ওখান থেকে তথ্যগুলোকে লিখে নিয়েছেন, লেখার পর তোমাকে সেটা দেখানো হচ্ছে বা বলা হচ্ছে, তখন সেই সোর্সটা কি সোর্স হয়ে যাচ্ছে? সেকেন্ডারি সোর্স। দুটো ডিফারেন্স বোঝা গেল আশা করি। যখন নিউজপেপার পড়ছো, নিউজপেপারে যিনি প্রিন্ট করেছেন বা প্রিন্টেড ফর্মে যখন তুমি তথ্যটা পাচ্ছো, দ্যাট কাটিং, দ্যাট ইভেন্ট ইন দ্য নিউজপেপার ইজ ইউর প্রাইমারি সোর্স। কিন্তু সেই নিউজপেপারটা ধরো আমি আজকে পড়লাম,
তুমি হয়তো রিসার্চার, তুমি হয়তো সেই নিউজ পেপারটা তোমার কাছে নেই, বা তুমি এমন একটা জায়গায় আছো which is not available to you, তাই তখন তোমাকে কি করতে হবে, সেই নিউজ পেপারের কাটিংটা আমাকে পড়ে নিয়ে অথবা আমাকে ছবি তুলে তোমার কাছে সেন্ড করতে হচ্ছে, তখন তুমি পড়ছো, দ্যাট টাইম ইট ইজ ইউর সেকেন্ডারি সোর্স। কিন্তু তুমি যখন নিউজ পেপারটা মানে নিজের থেকে পড়ছো, সেটা হয়ে যাচ্ছে তোমার কাছে প্রাইমারি সোর্স। এবার ক্লিয়ার? তাহলে যখন কোনো বই পড়ে আমরা যখন জানি, সেই বইটা হয়ে যাচ্ছে আমার সেকেন্ডারি সোর্স। আচ্ছা, নেক্সট আমাদের লাস্ট আমরা যেটা করতে যাচ্ছি, এই ইন্টারনাল ক্রিটিসিজম আর এক্সটার্নাল ক্রিটিসিজম। তোমরা বলেইছো ক্রিটিসিজম মিন্স সমালোচনা। সমালোচনা কিন্তু এখানে আর কোন রিসার্চে পাবে না। only you can find criticism in form of internal as well as external criticism only in historical research. মাথায় রাখবো, এই সমালোচনাই হচ্ছে কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চের একটা বড় বৈশিষ্ট্য। যখন লিখতে যাওয়া হবে তখন কিন্তু এই উল্লেখ না করলে দুটো মধ্যে আমরা যখন তিনটে যে ক্যাটাগরি রয়েছে, ডেসক্রিপটিভ, হিস্টোরিক্যাল এন্ড এক্সপেরিমেন্টাল, এই তিনটের মধ্যে পার্থক্য করতে পারবো না। তাহলে কাকে বলে ক্রিটিসিজম বা সমালোচনা? আমি তথ্য সংগ্রহ করে নিয়ে এসেছি, তাও আমি নিয়ে এসেছি, কিন্তু যে তথ্য আমি সংগ্রহ করেছি দ্যাট ইজ নট কালেক্টেড বাই মি, বাই মাইসেলফ। আমি সেই নিজে তথ্যটা কার করিনি, আমি কোনো একটা সেকেন্ড পার্সনকে দিয়ে করিয়ে নিয়ে এসেছি। তার ফলে কি হয়েছে, তথ্যের মধ্যে ভুল এসে গেছে, এবং এই ভুলটা যখন আমি কনক্লুশনে আমার থিসিসে চলে গেল, তখন আমার এক্সটার্নাল ক্রিটিসিজমে পড়ে গেল। এই এক্সটার্নাল ক্রিটিসিজমে পড়ে যাওয়ার সময় আমি দেখছি যে অথেন্টিকেশন অফ সোর্স, আমরা সোর্স কিন্তু এইমাত্র জেনেছি, সোর্স মানে উৎস, কোথা থেকে আমি তথ্যটাকে সংগ্রহ করেছি, তাহলে সোর্সটাকে অথেন্টিক কিনা, আমি যে সোর্সটা সেকেন্ডারি সোর্স ব্যবহার করেছি না প্রাইমারি সোর্স ইউজ করেছি, সেটা আমাকে we have to mention clearly in our thesis from where we are using the from where we are collecting the data, primary source or secondary source. যদি প্রাইমারি সোর্স হয় ক্যাটাগরিটা কি, যদি সেকেন্ডারি সোর্স হয় তার ক্যাটাগরিটা কি, তাহলে অথেন্টিকেশন অফ সোর্স। যদি সোর্সটা আমার অথেন্টিক হয়, যেমন ধরো এখানে লিখে রাখা আছে যে পেপার, ইঙ্ক, মেটাল, স্টোন, ল্যাঙ্গুয়েজ, ভাষার যে ব্যবহার, ইভেন আমার যে তথ্য আমরা যেটা এখান থেকে ব্যবহার করছি, প্লেস, সেই সমস্ত গুলোই হচ্ছে আমার কি ধরনের এক্সটার্নাল ক্রিটিসিজম। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার সোর্সটাকে বা মেটেরিয়াল গুলো যেখান থেকে আমি তুলে এনেছি তার এক্সটার্নালি একটা সমালোচনা হবে। তাহলে ইন্টারনাল ক্রিটিসিজম, তাহলে একটা বাহ্যিক সমালোচনা আর একটা হলো আভ্যন্তরীণ সমালোচনা। আভ্যন্তরীণ সমালোচনা এটা হলো আর একটা, ইনফরমেশনটা কতটা জেনুইন সেটাকে খুঁজতে গেলে আমার এক্সটার্নাল ক্রিটিসিজমে যেতে হবে। আমি সোর্সটা আমার অথেন্টিক, ভালো করে বোঝো, সোর্স হচ্ছে আমার অথেন্টিক, কিন্তু আমার তথ্যটা অথেন্টিক নয়। হতে পারে কি না হতে পারে, কিরম ভাবে হতে পারে? সোর্স আমার অথেন্টিক, কিন্তু আমার তথ্যটা অথেন্টিক নয়, জেনুইন নয়। একটা জানবো সোর্স, একটা হচ্ছে আবার ইনফরমেশন, তথ্য অথেন্টিক কিনা বা জেনুইন কিনা বা আমার এটা নকল কিনা, এটা আমাকে সমালোচনার মধ্যে পড়বে, তখন আমি ইন্টারনাল ক্রিটিসিজম বলে তাকে নাম। কারোর কিছু প্রশ্ন জানার আছে? তোমরা বলতে পারো, কেন আমি এখান থেকে কাউকে বুঝতে পারছি না। ম্যাম কয়েকজন খালি বলো। ম্যাম এক্সটার্নাল এটা আরেকবার বলে দিবেন? হ্যাঁ, কাবেরী, আমি বলছি এক্সটার্নাল ক্রিটিসিজম বা বাহ্যিক ভাবে যেটা সমালোচনা করা হচ্ছে সেটা হচ্ছে কোন উৎস থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি। যে উৎসকে আমি জেনেছি কটা উৎস আছে, কাবেরী? কি কি ছিল? প্রাথমিক, প্রাইমারি সোর্স, গৌণ।
তাহলে Secondary। প্রাইমারি সোর্সের মধ্যে আমি জানি যে আমি নিজে গিয়ে তথ্য সংগ্রহ করেছি, আর সেকেন্ডারি সোর্স মানে আমি জানি যে আমি কারোর মাধ্যম দিয়ে সংগ্রহ করে এসেছি। তাহলে আমার এই প্রাইমারি সোর্স আর সেকেন্ডারি সোর্স যাই হোক না কেন, আমার সোর্স দুটো যেন কি হয়, অথেন্টিক হয়। তারা যেন, আমার কাছে সোর্সটা কিন্তু থাকবে, যেন এভিডেন্সটা কিন্তু রাখতে হয়, এবং সেটা অনেক সময় কিন্তু তারা ইন্টারভিউতে চায়। ইন্টারভিউ মানে হচ্ছে যখন আমাদের থিসিস সাবমিশন হয়ে যায়, তখন আমাদের একটা সেমিনার দিতে হয়, সেখানে কিন্তু তোমাকে সেই সোর্স গুলোকে রাখতে হবে যে হ্যাঁ আমি এইখান থেকে তথ্যটা নিয়েছি। এবং তারপরে যখন আমি তথ্যটাকে যদি আমি ধরো নিজের মতো করে চেঞ্জ করে দিলাম, তাহলে আমার জেনুইননেসটা হারিয়ে গেল। আমি আমার মতো তথ্যটাকে ধরো আমি আধখানা মানে মানে অর্ধেক পেয়েছি, অর্ধেকটা পাইনি। এই না পাওয়া জায়গাটাকে, হয়তো কোনো ছেঁড়া পুঁথি, ধরো কোনো মানে পুঁথি পেয়েছি, পুঁথি স্ক্রিপচারের হয়তো কোনো একটা জায়গায় শব্দ, মানে কোনো একটা জায়গায় পাতাটা তো ছিঁড়ে গেছে, পাতাটা মানে কি হোল পেজের মধ্যে কোনো একটা অংশ হয়তো বর্ত হয়ে যাওয়াতে সেইখানে যে শব্দটা লেখা ছিল সেটা মিস হয়ে গেছে, পাবো না, কোনোদিনই আর পাবো না। আমি আমার মতো করে ওইখানে একটা শব্দ বসিয়ে নিয়েছি, কিন্তু তার ফলে যে পুরো জিনিসটা যে পাল্টে যাবে এটা আমি কখনো ভাবিনি। তাহলে আমার জেনুইননেস বা অথেন্টিক আমার ইনফরমেশনটা হলো। সোর্সটা, স্ক্রিপচারটা হচ্ছে আমার আমি দেখছি এটা অথেন্টিক, কিন্তু আমার যে লেখাটা, যে শব্দটা আমি আমার নিজের মতো করে বানিয়ে দিয়ে দোকানে ঢুকিয়ে দিলাম, সেইটা কিন্তু আবার ইন্টারনাল বা আভ্যন্তরীণ সমালোচনার কিন্তু, মানে আভ্যন্তরীণ সমালোচনায় যখন যাচ্ছে তখন সেটা কিন্তু আর অথেন্টিক বা জেনুইন থাকছে না। কোয়ালিটির দিক থেকে তার মান কিন্তু নেমে যাচ্ছে। সো এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, আমাকে যেখান থেকে তথ্য সংগ্রহ করেছি সেটাও যেমন অথেন্টিক হতে হবে, এবং যে তথ্য সংগ্রহ করেছি সেই উৎস থেকে সেটাকেও অথেন্টিক হতে হবে। এবার কি কাবিনী বুঝেছি? হ্যাঁ ম্যাম, এবার একটু বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আমরা দু ধরনের সমালোচনা আমাদেরকে করতে হয়। একটা হচ্ছে সোর্স ভেরিফাই করা, আর একটা হচ্ছে ইনফরমেশন ভেরিফাই করা। নেক্সট আমরা আসি আমাদের কেস স্টাডি। যদি আর কারো কোনো অসুবিধা থাকে, যেমন প্রাইমারি সোর্স বা কাকে সেকেন্ডারি সোর্স বলে, বা আমাদের এখানে বলা আছে টাইপস অফ কেস স্টাডি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটোবায়োগ্রাফি মানে নিশ্চয়ই জানি, কে বলবে অটোবায়োগ্রাফি কাকে বলে? অটোবায়োগ্রাফি আত্মজীবনী। আত্মজীবনী। যেমন ধরো গান্ধীজির যে আত্মজীবনী পড়েছি আমরা, পড়েছি। হ্যাঁ ম্যাম। কি নাম ছিল বলতো গান্ধীজির আত্মজীবনীর নাম? আবুল কালাম, মানে এপিজে তো পড়েছি। কি উইংস অফ পড়েছো? ফায়ার। মানে আচ্ছা, পড়িনি, মানে নামটা উইংস অফ শুনেছি। উইংস অফ ফায়ার খুব সুন্দর, পড়ে দেখবে, আমি আমি অনেকবার পড়েছি, ভীষণ ইন্সপায়ারিং। আচ্ছা, নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী পড়েছো? পড়বে অবশ্যই, এগুলো সমস্ত বাংলায় আর বেরোয়নি, ইংলিশেই আছে। গান্ধীজির আত্মজীবনী আছে, সেটা হচ্ছে মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ। কেন তিনি ধর্মে এবং সত্যে বিশ্বাসী ছিলেন, এবং তার উপরেই তিনি কিন্তু তার ধর্মের কথা, সত্যের কথা, এবং তার সাথে অসহযোগ এবং অহিংসার যে আন্দোলন তিনি স্বাধীনতার সময় করেছিলেন তার কথা তিনি তার আত্মজীবনীতে লিখে গেছিলেন। এবং সব থেকে বড় মজার বিষয় হচ্ছে, আত্মজীবনীটা যদি পড়ো কখনো, দেখবে গান্ধীজি ছোটবেলায় কিরকম, মানে একজন স্টুডেন্ট হিসেবে কিরকম, মানে খুব বদমাইশ টাইপের ছিলেন। মানে বদমাইশ টাইপের মানে কি, যখন তিনি ছোট্টবেলায় ছিলেন, ক্লাস করতেন, তখন উত্তর দিতে চাইতেন না। প্রথমত লাজুক ছিলেন, দ্বিতীয়ত একটু নটি টাইপের ছিলেন। তো সেগুলো কিন্তু আমরা আত্মজীবনী থেকে জানতে পারবো। মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, এটা গান্ধীজির নিজের আত্মজীবনী। তাই এই আত্মজীবনীমূলক যে গবেষণা, সেগুলোকে নিয়েও কিন্তু আমরা ঐতিহাসিক গবেষণায় ফেলতে পারি। লিগাল রিসার্চ কি বলতে পারি? লিগাল রিসার্চ, লিগাল ওয়ার্ডটা বোঝাচ্ছে কি? আইনি।
আইনি, ম্যাম রাইট। তাহলে এগুলো হচ্ছে আমার সমস্ত ল রিলেটেড ল। ধরো কোনো কেস, কোনো খুন, কোনো কি বলবো, ডিভোর্স কেস, বহু বহু যে ঐতিহাসিক, মানে যেগুলো হয়তো অনেক দিন ধরো একজন আসামি, তার বহু বছর পরে তার কোনো একটা ঘটনার তার জীবনের কিছু ঘটনা, কারণ তার তো দেখো, যিনি হয়তো এমনও হতে পারে যে তার হয়তো ফাঁসি হয়ে গেল, কিন্তু তার তো বিভিন্ন সময়ে তার সংসারে, মানে তার তার তো পরিবারের লোকজন হয়ে গেল, তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, আদতে তার ফাঁসিটা সত্যি সে অপরাধী ছিলেন না ছিলেন না, এই তথ্যগুলো কিন্তু আমরা লিগাল রিসার্চে করে। সাথে সাথে আরেকটা রিসার্চ, এই লিগাল রিসার্চের মধ্যে যেটা করে সেটা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। আমরা যখন কোনো তোমরা জানো তো, আমরা যখন কোনো রিসার্চ করবার পর আমরা ওটাকে নিজের নামে আমরা, আচ্ছা পরের দিন আমি বলে দেবো রিসার্চের, লিগাল রিসার্চের আরেকটা যেটা আমি এক্সাম্পল দিতে চাইছিলাম, লাইসেন্স করি আর কি, লাইসেন্স করা হয় যেটা আমার নামে থাকে, আর সেটা যদি কখনো বেআইনি ভাবে কেউ ব্যবহার করে দেয়, তখন সেটা লিগাল রিসার্চের আন্ডারে পড়ে যায়। রিসার্চের ক্ষেত্রে এটা হয়ে থাকে, যেটাকে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলে থাকি। আচ্ছা, নাম্বার সি দেওয়া হয়েছে স্টাডিং দ্য হিস্ট্রি অফ আইডিয়াস। কোনো আদর্শ নিয়ে কাজ করা, মুসোলিনির আদর্শ নিয়ে কাজ করলাম, গান্ধীজির আদর্শ নিয়ে কাজ করলাম, মার্কসের আদর্শ নিয়ে কাজ করলাম, সেগুলো হচ্ছে সব স্টাডি অফ দ্য হিস্ট্রি অফ আইডিয়াস। কালচারাল ইনস্টিটিউট, এটা নিশ্চয়ই বলতে হবে না, আমি আগেই উদাহরণ দিয়ে দিয়েছি, আগ্রা, তাজমহল, ভিক্টোরিয়া, এই সমস্ত ক্ষেত্রে যেগুলো আমরা করে থাকি সেগুলোই হচ্ছে আমার কালচারাল ইনস্টিটিউট নিয়ে হিস্ট্রি করা, হিস্টোরিক্যাল রিসার্চ করা। নাও অ্যাডভান্টেজেস, দুটো অ্যাডভান্টেজ এখানে লেখা আছে। যেমন ধরো যখন আমরা হিস্টোরিক্যাল রিসার্চ করছি, তখন টপিকের যে রয়েছে পাস্ট ইভেন্টস, অলরেডি টপিকটা থেকে যে কোয়েশ্চেন্স গুলো বেরিয়ে আসছে সেগুলোকে আমরা কিন্তু পরিবর্তন করতে পারি না। So in no other fashion permits investigation of topics and questions that can be studied in no other fashion. আমরা কখনো এটাকে পরিবর্তন করতে পারি না, এবং করতে গেলে, যদি করতে চাই, তাহলে আমার ইন্টারনাল ক্রিটিসিজমে আটকে যাবে। Can make use of more categories of evidence than most other methods with exception of case studies and ethnographic studies. এখানেও আমরা এই দুটোকে বাদ দিয়ে কেস স্টাডি এবং এথনোগ্রাফিক স্টাডিতে বাদ দিয়ে আমরা যেটা করে থাকি এভিডেন্স বেসড, সেটা কিন্তু আমরা এখানে যেটা মোস্ট আদার মেথডস এ করা হয়ে থাকে এভিডেন্স ধরে, সেটা কিন্তু আমরা কেস স্টাডির ক্ষেত্রে সেটা কম করে থাকি। Now disadvantage, দেখো, threats to internal validity. ইন্টারনাল ভ্যালিডিটি মানে হচ্ছে যেটা আমরা ইন্টারনাল ক্রিটিসিজম করে এসেছি, যখন ইন্টারনালি অথেন্টিক হয়ে যাবে তখন আমি তাকে বলবো যথার্থ, আভ্যন্তরীণ ভাবে সে যথার্থ হয়ে উঠেছে। তাই থ্রেটস টু ইন্টারনাল ভ্যালিডিটি, এটা আমরা কখনো কন্ট্রোল করতে পারি না। লিমিটেশনস আর ইম্পোজড ডিউ টু কন্টেন্ট অ্যানালিসিস, এটা আমি পরের দিনে আমরা একটু আলোচনা করবো, হোয়াট ডু মিন বাই কন্টেন্ট অ্যানালিসিস। এটা আমাদের হয়তো সিলেবাসে নেই, কিন্তু কন্টেন্ট অ্যানালিসিস অনেকটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালিসিস বা কোয়ালিটেটিভ রিসার্চ, এটা গুণগত রিসার্চের মধ্যে পড়ে। সেটা এসে যায় যখন আমরা হিস্টোরিক্যাল রিসার্চ করতে যাই, কেন আমরা কি করে নিজের মতামত তার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। সেই জন্যই কিন্তু সমালোচনা গুলোকে রাখা আছে হিস্টোরিক্যাল রিসার্চের ক্ষেত্রে, কেন ডেসক্রিপশন এবং এক্সপেরিমেন্টাল এই দু ক্ষেত্রেই কিন্তু আমরা নিজের মতামত দিতে পারি না, কেন দুটোই কিন্তু ঘটনাগুলো ঘটছে সেরকম অবস্থায় আমরা করছি রিসার্চটা। কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চ হচ্ছে যেটা অলরেডি ডান, অলরেডি হ্যাপেন, অলরেডি পাস্ট, এটা হচ্ছে আমার হিস্টোরিক্যাল রিসার্চের মধ্যে। রিসার্চার ক্যানট এনশিওর রিপ্রেজেন্টেশন অফ দ্য স্যাম্পল। সবসময় যে রিপ্রেজেন্টেশন মিনস, ধরো তুমি যে মূর্তিটার উপরে কাজ করছো, যেখানকার স্থাপত্য নিয়ে কাজ করছো, তোমাকে হয়তো পারমিশন দেওয়া হলো না সেই মূর্তিটাকে তোমার রিসার্চের জন্য তোমার নিজের কাছে নিয়ে আসবার, তাহলে তুমি কি করে প্রেজেন্ট করবে? It's very difficult. The representation of sample is very much difficult in historical research.
দেখো তোমাদের যদি কিছু বলার থাকে, জানার থাকে হিস্টোরিক্যাল রিসার্চ থেকে, তাহলে বলতে পারো। আমরা কনসেপ্ট, আমরা